বন্ধু বাদলের সাথে দেখা বহুদিন পরে মগবাজার। খানিকক্ষণ কথাবার্তা বলার পরে জোর করে আমাকে রিক্সায় তুলে নিল। কোথায় যাবে বলে, একটু এফডিসি। এফডিসিতে কেন? বলে আছে, কাজ আছে। তা আমি জানি, যদি ওর সাথে খুব একটা আমার দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না, তারপরেও জানি যে ও একসময় চলচ্চিত্রের বেশ প্রভাবশালী প্রডিউসার ছিল। স্বনামে বেনামে ও বহু টাকা এখানে ইনভেস্ট করেছে। কিন্তু আমি কখনো ওর পরিচয় দিতাম না, ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম না, সেটা অন্য বিষয়। এই প্রসঙ্গটি এখানে ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না। তো এখন কেন এফডিসিতে যাচ্ছি জিজ্ঞেস করলাম। বলে যে আজকে একটা প্যানেল পরিচিতি আছে। কিসের প্যানেল পরিচিতি? বলে নির্বাচনের প্যানেল পরিচিতি। কিসের নির্বাচন? বলে শিল্পী সমিতির নির্বাচন। ওর কথা শুনে আমি হো হো করে হেসে দিলাম। আমার হাসির আওয়াজে রিক্সাওয়ালা পিছন ফিরে এমনভাবে তাকালো, মনে হচ্ছে যেন সে ভূত দেখছে, আমরা পেছনে ভূত বসে আছি, সে এভাবে তাকিয়ে আছে। আমি বললাম যে শিল্পী সমিতির নির্বাচন দিয়ে আসলে কি আমাদের এই মৃতপ্রায় চলচ্চিত্রকে বাঁচানো সম্ভব? আসলে এটা কি শুধুমাত্র একটি শিল্পী সমিতি বা একটি পরিচালক সমিতি, একটি প্রযোজক সমিতির বিষয়? এখানে সামগ্রিক ব্যবস্থাটাই অচল হয়ে পড়েছে। এটিকে, এই যে নির্বাচনটা আসলে কেন? শিল্পী সমিতি, এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এই একটা জায়গায় আছে, বাংলাদেশের আর কোথাও কোনো নির্বাচন না হলে একটা জায়গায় আছে। প্রতি ২ বছর অন্তর অন্তর তারা একেবারে নিয়ম করে নির্বাচনটা করে, বেশ আনন্দ উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়। আমাদের সমস্ত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা সুযোগ পান এখানে আড্ডা দেওয়ার জন্য। সবাই একত্রিত হয়, এটি একটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এছাড়া আর অর্জনটা কী? শিল্পী সমিতির এই কমিটি নির্বাচিত হলো, যে কেউ একজন নির্বাচিত হলো, বা এখন তো একটি কমিটি আছে, তারা কি করছে? তাদের ভূমিকা কি? তাদের ভূমিকা কি চলচ্চিত্রের এই মৃতপ্রায় অবস্থা থেকে কি পুনর্জীবন করা সম্ভব? আমার বন্ধু আমার মুখের দিকে তাকিয়ে বললো যে, তুমি এত বিরক্ত কেন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে? আমি বললাম যে, বিরক্ত আসলে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে না, বিরক্ত হচ্ছি আমাদের সামগ্রিক কর্মকাণ্ডে। এই যে আমাদের চলচ্চিত্রের যে বিশাল একটি বাজার ছিল, দর্শক ছিল, মানুষ হুমড়ি খেয়ে পড়তো পুরো পরিবার নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে সপ্তাহে বা মাসে কোনো একদিন যে একটি চলচ্চিত্র দেখার যে আনন্দ আয়োজন ছিল, সেগুলো নষ্ট করলো কারা? কিভাবে আমাদের দর্শকদেরকে হল থেকে বের করে দিল? কারা বের করে দিল? সেখানে অশ্লীলতার সুযোগ কারা করে দিল? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? কোনো সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? আজও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। তো মানুষ কতদিন অপেক্ষা করে থাকবে? শূন্যস্থান কখনো থাকে না, সেটা মাটি দিয়ে পূরণ হোক, অথবা স্বর্ণ দিয়ে পূরণ হোক, অথবা পানি দিয়ে পূরণ হোক, শূন্যস্থান পূরণ হয়ে যায়। পৃথিবীর কোথাও কোনো শূন্যস্থান থাকে না। আমি না থাকলে এই পৃথিবীতে কোনো কিছু আসবে যাবে না। অন্য কেউ আমার জায়গায় আমার কাজটি করবে, আমার চেয়ে ভালোভাবেও হয়তো করতে পারে। মানুষ তার বিকল্প বিনোদনের জায়গা খুঁজে নিয়েছে, এবং এত সহজলভ্য, এত সহজ, সস্তা, যে এখন আর কেউ ৫০০ টাকা খরচ করে সিনেমা হলে যে সিনেমা দেখে চলচ্চিত্রকে উদ্ধার করবে, মানুষের সেই সময় এখন আর নেই। মানুষ ত্যক্ত বিরক্ত। হলে যেও দেখেছে যে নোংরা, যে অশ্লীল চলচ্চিত্র নির্মাণ হয়, যেই অদক্ষ নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ করেন, যে অদক্ষ অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেন, সেগুলো কেন দেখবে? তার চেয়ে তার হাতের মোবাইলে সে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ছবিগুলো দেখতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতে পারে। তাহলে আমাদের এই নোংরা আবর্জনাগুলো তাদের গিলতে হবে কেন? সেটা নিয়ে কি এই শিল্পী সমিতির কারো কোনো চিন্তা আছে কোথাও? এই চলচ্চিত্রের পরিচালক সমিতিদের, এই বুড়ো মানুষগুলোদের ভিতরে কোনো ন্যূনতম চিন্তা আছে? তারা বুঝতে পারছে তারা কেন বেকার হয়ে গেছে? তারা কেন কেন এখন রাস্তায় টোকাই বোকাইয়ের মতো ঘুরে বেড়াচ্ছে? যে প্রযোজকরা এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, তারা কেন সরে গেছে? কোনো বিনিয়োগকারী কোথাও থেকে সরে যায় না যতক্ষণ পর্যন্ত সেখানে তার ব্যবসার নিশ্চয়তা পায়। বিনিয়োগকারী তখনই বিনিয়োগ করবে, এটা সারা পৃথিবীর সমস্ত বিনিয়োগকারীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তার এখান থেকে ব্যবসা না হোক, কিন্তু চালানটা যদি ফেরত আসে, সে তখন ওইখানে সাহস করে বিনিয়োগ করে।
চালানটা ফেরত আসলেও সে এটাকে এক ধরনের লাভ মনে করে, কারণ সেখান থেকে সে যে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে সেখান থেকে লাভ করার রাস্তাটিও সে খুঁজে বের করে। তাহলে যে এই ১৭ কোটি টাকা বিনিয়োগের যে ইন্ডাস্ট্রি, সেখান থেকে কেন প্রযোজকরা মুখ ফিরিয়ে নিল? এখনও কি বা অর্থবিত্তশালী মানুষ নেই বাংলাদেশে? বরং আগের চেয়ে কোটিপতির সংখ্যা বেড়েছে। তারপরও তারা কেন চলচ্চিত্রে বিনিয়োগ করতে চাচ্ছে না? এই প্রশ্নগুলো কি তারা পরিচালক সমিতি, শিল্পী সমিতি এরা করেছে? প্রযোজকদের তো হাতে পায়ে ধরে আনতে হয়নি। প্রযোজকরা নিজেদের তাগিদে তারা মনে করেছে এখানে যদি আমি ১০ লাখ টাকা বিনিয়োগ করি, ৫০ লাখ টাকা বিনিয়োগ করি, ১ কোটি টাকা বিনিয়োগ করি, তাহলে আমি এইভাবে আমার এই টাকাটা ফেরত পাবো, আমি এইভাবে এখান থেকে প্রফিটটা পাবো। সে রাস্তা কি খোলা রেখেছে কেউ? সব কিছু শেষ করে দিয়েছে। শেষ পর্যন্ত এফডিসির এই যে পরিধিটা ছিল, এর ভিতরেও সরকার হাত দিয়েছে, বিগত সরকার হাত দিয়ে ২টা ফ্লোরকে শেষ করে দিয়েছে, ২টা ফ্লোরকে বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য দিয়েছে, যেখানে চলচ্চিত্র উৎপাদন হবে, চলচ্চিত্র তৈরি হবে। সেই জায়গাটাতে তারা বাণিজ্যিক ভবন করে সেখানে নাকি সিনেপ্লেক্স করবে। বাংলাদেশের আর কোথাও জায়গা নেই বাণিজ্যিক ভবন করার, আর কোথাও সিনেপ্লেক্স করার জায়গা নেই। ওই যেখানে চলচ্চিত্র নির্মাণ হতো সেইটাকে সমাধি করে দিয়ে তার উপরে বাণিজ্যিক ভবন তৈরি করে সেখানে সিনেমা হল করবে। তাহলে সিনেমাটা নির্মাণ হবে কোথায়? তুমি যে প্রযোজক, তুমি কি তোমার এই কথাগুলো কোথাও তুলেছ? তুমি কেন এখন প্রযোজনা করছো না? কেন তুমি চলচ্চিত্রে সক্রিয় হচ্ছ না? এই প্রশ্ন কি তোমাকে কেউ করেছে? তোমার কাছে কেউ জানতে চেয়েছে? তুমি যাদের নিয়ে কাজ করেছো, যেসব পরিচালকদের নিয়ে কাজ করেছো, যেসব শিল্পীদের নিয়ে কাজ করেছো, তাদের বর্তমান সামাজিক অবস্থা কি, তাদের পারিবারিক অবস্থা কি, এগুলো জানতে চেয়েছো কখনো? এবার বন্ধু দীর্ঘ একটি নিঃশ্বাস ছেড়ে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, এই কথাগুলো আসলে শোনার মতো এখানে সেই জ্ঞান মেধা সম্পন্ন কোনো মানুষই নেই। আমাদের চলচ্চিত্রটা ছিল মেধাশূন্য মানুষদের হাতে, একেবারেই চরম মেধাশূন্য, অসভ্য দুষ্ট কিছু মানুষের হাতে আমাদের চলচ্চিত্র ছিল। তারা আমাদের চলচ্চিত্রকে হত্যা করেছে, আমাদের এই দেশের জনগণকে অন্য দেশের সিনেমার প্রতি, অন্য দেশের নাটকের প্রতি তারাই জোর করে ফিরিয়ে দিয়েছে। আমাদের সিনেমা হল থেকে আমাদের দর্শকদেরকে আমাদের এই পরিচালকরা, আমাদের এই শিল্পীরাই বের করে দিয়েছে। চলচ্চিত্র পৃথিবীর সবচেয়ে বড় বিনোদন মাধ্যম। সেই বিনোদন মাধ্যমটাকে বাংলাদেশের জনগণ যেভাবে লুফে নিয়েছিল, আর কি কখনো এটা সম্ভব হবে? আর সম্ভব হবে না। শেষ পর্যন্ত এফডিসিকেও তারা একটি প্রেতপুরীতে পরিণত করেছে। এখন